ওই রাত্রে প্রসবের ব্যথা খুব যন্ত্রণায়, ও তো চিল্লাচিল্লি কান্নাকাটি, এগুলা কারোই সহ্য হইতেছে না। বাবু হাসপাতালে নেওয়ার লাগবো। বাসার সামনে একটা রিক্সার গ্যারেজ আছে, সেই গ্যারেজের মালিককে উঠাইয়া ওদেরকে ডাক দিলাম যে কোনো গাড়ি পাইতেছি না, তোমরা রিক্সা বাইর করো। ওই রিক্সায় করে আমাকে নিয়ে গেছে রাত্রে মডার্ন ক্লিনিকে। খুব কষ্ট করে নিয়ে গেলাম ওই যে পুরান থানা রোডের ফার্টিলিটি সেন্টার। তো ওইখানে আমাদের কাট করা, যে যখনই প্রসব ব্যথা উঠবে ওইখানে সিজারিং বা নর্মাল ডেলিভারির জন্য ওই হাসপাতালে। ওখানে কোনো ডাক্তার ছিল না। ডাক্তার ফোন উঠায় না, ফোন ধরতেছে না। আপনি সরোয়ার্দী হসপিটালে নিয়ে যান। গাড়িও আমাদের ছেড়ে দিছে, গাড়ি নাই, এখন কি করবে? পরে আমাকে সরোয়ার্দী নিয়ে যায়। ফাইল দেখে বলছে 1 মাস আগে ডেলিভারি, একটা বাচ্চা রাখার মতো ব্যবস্থা নাই এখানে। এখানে তো ডাক্তার নাই। এটা কি কোন স্যার? আর 1 মাস আগে ডেলিভারি হওয়া বাচ্চা তো আমাদের এখানে রাখার কোনো জায়গাই নেই। নাকি ডাক্তারই ছিল না। আপনারা একটু ব্যবস্থা করেন না স্যার। আপনি ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যান, ওখানে জায়গা আছে। যন্ত্রণাটা এত বেশি ছিল যে সহ্য করার মতো না। তখন আমার মনে হয়েছে যে আমি আর বাঁচবো না, আমি ওই মুহূর্তেই মরে যাব। আমরা মানে কিছুই বুঝতে পারতাছি না। তখন শুধু আল্লাহকেই ডাকতাম। ট্যাক্সি ভাড়া করে সাথে সাথে ঢাকা মেডিকেল। সেখানেও যাইতে কষ্ট হয়েছে, গাড়ি পাওয়া যায় না, প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল। তখন রাতে 3টার মতো বাজে। আমাদেরকে পাঠিয়ে দিল 213 নম্বর ওয়ার্ডে। ওরা সিজার করবে, টুইন বেবি, নর্মাল হবে না। বললো যে আপনারা ব্লাড রেডি করুন। রাতে 3টা বাজে আমার ফ্রেন্ডের ফোন দেয় যে তুই তাড়াতাড়ি আয়, তোর বাবির অবস্থা খারাপ। ডাক্তার আমারে একটার পর একটা কাগজ দিতেছে। আমি ঢাকা মেডিকেলের 213 নম্বর ওয়ার্ড থেকে ঢাকা মেডিকেলের বাইরে ফার্মেসিতে যাইতেছি, আসতেছি আমার স্ত্রীর ওষুধের জন্য। সম্পূর্ণ ব্যবস্থা হয়ে গেছে, সিজার করবে, রক্তের জন্য অপেক্ষা করা হয়েছে। আল্লাহর রহমতে আমার স্ত্রীর ডেলিভারি নরমালি হয়। ভোরে 5টা 5:30টার দিকে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তার 10 মিনিট পর আরেকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ডেলিভারির পরে পেশেন্ট রাখা হয় 214 নম্বরে, আর আমাকে রাখা হয়েছে 213 নম্বরে। বেডটা ছিল একেবারে গেটের সাথে, আমার সাইডে একটা পর্দা টানানো ছিল। দোনোটা বাচ্চা আমার সুস্থ আছে, আমি সম্পূর্ণ সুস্থ। খুবই ভালো লাগছে। আমি যে এতক্ষণ এত কষ্টটা করছি, সেই কষ্টটা আমার এখন আর মনেই হয় না। এরপর বাচ্চারে ধরতেও পারি নাই, খাওয়াইতেও পারি নাই, শুধু দেখছি একটু মাথা উঁচু করে করে। বাচ্চাকে আমার কাছে দাও তো। আরে না, আম্মুরে শুধু বারবার জিজ্ঞাসা করতাম, আম্মু দেখো না কখন শেষ হবে। আমার স্যালাইন তো শেষ হয়েছে, দাও না। না, এখনো শেষ হয়নি। মানে ওই দেরিটা আমার সহ্য হইতেছে না, কখন দেখবো, কখন কোলে নেব। পরে আমি বললাম যে আমি তাহলে অনেক যাই, রাইতে আবার আসবো না। ডেলিভারি তো নরমালি হয়েছে। আমি 10টার মধ্যে আইসা তোমাদেরকে রিলিজ করে একেবারে বাসায় আমি নিয়ে যাব। সবাই আসে, সবাই দোয়া করে, দেখা রাখো, ভালো করে যত্ন রাখো, 2টা বাচ্চা একসঙ্গে হয়েছে, তোমার ভাগ্য ভালো, একসঙ্গে 2টা ছেলে হয়েছে, এরকম করে সবাই বলতো। আমার কাছে খুব ভালো লাগতো তখন। এদের ভিতরেই একটা মহিলা, পারভিন নামের মহিলাটা এসে খুব ঘনিষ্ঠ হয় আমাদের সাথে, কথা বলে। মানে 8-10 জনের থেকে উনি একটু বেশি মিশে আমাদের সাথে। মহিলা যখন আমাদের কাছে আসে যায়, 2-3 বার আসা যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, আপা আপনি কোন বেডে থাকেন? আমি আপা ওই 1 নাম্বার বেডে আছি। তাহলে আপনি 1 নম্বর বেডে থাকেন, আপনি রুগী কোথায়? আর কোয়েন না আপা, 16 বছর ধরে
আমার ভাবির কোনো পোলামাইয়া হয় না, সবাই কয় বাজা। 16 বছর ধরে বিবাহিত, বাচ্চা কাচ্চা হয় না, এবার তার তিনখান বাচ্চা হয়েছে। তিনখান বাচ্চা? দুইটা ছেলে একটা মেয়ে, ওরা খুবই ছোট ছোট। বাচ্চা দুর্বল বলে বাচ্চা আইসিইউতে আছে, আমরা এখানে 15 দিন থাকবো। আর হ্যাঁ দেখাশোনার জন্য আমি এই 1 নম্বর বেডে থাকি। কোনো সমস্যায় পড়লে চিন্তা করে না আমার ডাক দিই। কিছুক্ষণ থাকে, বসে, বাচ্চাকে আদর করে, এরপর আবার চলে যায়। তো আমরা ভাবছি তার ওয়ার্ডে যায়, তার বেডে, তার রোগীর কাছে, সারাক্ষণ তার আমাদের কাছে থাকবে না। সব সময় বাচ্চার দিকে নজর রাখবা, কে এই জন্য বাড়ি থেকে এসে হাত না দেয়। বয়স্ক মহিলা আমাকে শিখাই দিছে, আমার প্রথম বাচ্চা, সেই হিসাবে আমি মনে করছি আমাকে জ্ঞান দিতেছে, যে সে যেটা বলতেছে আমি জানি না বলে আমাকে হয়তো বলতেছে। এই সময় বাচ্চাগুলো জন্ডিস হয়, তারপরে যে নিউমোনিয়া হয়। কিন্তু ওয়ার্ডের ভিতরে সব বেডে উনি আসা যাওয়া করে, সবার সাথেই চলাফেরা করে, কেউই কিছু বলে না। দেখি দেখি কি কি হয়েছে, কি ব্যাপার? আজকে তো ঠিক মতো হাসতেছে না, তাকাইতেছে না। তো ওই মহিলাটা বলছে যে এই বাচ্চাটা একটু দুর্বল, এরপর আমাকে শিশু ডাক্তার দেখান। তখন আমিও দেখি যে বাচ্চাটা খুবই কাবু, একটু বেশি অস্থির হয়ে গেছে এই কথাটা শুনে, যে ডাক্তার দেখাতে হবে বাচ্চাকে, এতটুকু বাচ্চাকে। বাচ্চার বাপে তো নাই। মহিলাটা বললো যে এখানে শিশু ডাক্তার আছে, আমি চিনি, চলেন আমি দেখাবো। আচ্ছা নিয়ে চলেন, আমি দেখাচ্ছি। আরে কোনো সমস্যা নাই, আমি দেখাই নিয়ে আসতেছি, চলেন চলেন। আমার আম্মা চেনে না বলে আমার আম্মা পিছনে হাঁটে, আর মহিলার কোলে বাচ্চা নেয় মহিলা। পরে মহিলাটাই ভিতরে ঢুকে টিকিট কাইটা বাচ্চারে দেখায় আবার ওয়ার্ডে চলে আসে আমার আম্মার সাথে। পাশের বেডের মহিলারা জিজ্ঞেস করছে ওই মহিলাটাকে যে এই রোগী আপনার কি হয়? আমার ভাগনা বউ, ফুটফুটা দুটা বাচ্চা হয়েছে, খুব সুন্দর। আর আমাদের কাছে পরিচয় দিয়েছে যে তার ভাইয়ের বউ আছে এখানে, তার রোগী আছে। অনেক রাত হয়েছে আপা, আপনি ঘুমান। তারপর রাতে যে আমরা খাবারটা খাইছি ওই টিফিন বক্সগুলো ভরে আমার আম্মা ওটা ধোবার জন্য কলে গেছে। এরপর একটা বাচ্চার আমি শোয়ায় খাওয়াইতেছি, আর একটা বাচ্চা তখন কান্না করে উঠছে। ঠিক ওই মুহূর্তেই মহিলাটা আমাদের এখানে উপস্থিত। ওহো, কেসি বাবা, কেসি না, কাঁদে না, কাঁদে না। কোলে নেবার পর আমার ও সামনের বেডেই এক কোনায় একটু বসলো দেখলাম। এই বসে আমি কোন দিকে ঘুরছি, এই ভিতরে মানে মুহূর্তের ভিতরে মহিলাটা গায়েব হয়ে গেছে। আয়সা দেখি যে উনি নাই। তখন আমার মেয়ে বলে উনি তো সামনের বেডে বইলো বাচ্চা নিয়া, বাবুরি নিয়া, তো বাবুরি নিয়ে গেল কোথায়? ওই মহিলাটা আসলে নিয়ে গেল। কই গেছে সে মহিলা? কো দেখো তোমার একটু, কই গেল? হ্যাঁ কত দূর যাইয়ে দেখি যে দুই সাইডে দুইটা সিঁড়ি, কোন সিঁড়ি দিয়ে যে আমি নামবো কোনো গল্লিতে না পাইয়া ডাইরেক্ট গেটে গেলাম। গেটে যাইয়ে বললাম সিকিউরিটি, একটা বাচ্চা নিয়ে বাইরেছে মহিলা? বলে যে না। বলে যে ওই গেটে যান। আইসা মেয়েরে বললাম যে বাবু কি নিয়ে আইছে মহিলা? না আসে নাই তো, দেখো তো। ফির আর এক গেটে গেলাম। ওই গেটে যাই যে গেট ফ্রি, কোনো সিকিউরিটি নেই। তখন আমার মাথা ঘুরিয়ে গেছে। এখন আর আমার পা চলে না, আমার মন চলে না, কোথায় যাব, কি করব। এরপর যখন ঘন্টাখানিক হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে না, আমার বাচ্চা আর নাই, চুরি হয়ে গেছে। বাচ্চা তো কোথাও পাইতাছি না। পাইতাছি না মানে? তখন তো আর আমার যে একটা বাচ্চা যে আছে সেটাও আমি ভাবতে পারি নাই যে আমার কাছে আরো একটা আমার সান্ত্বনা আছে। ওই মুহূর্তে যখন আমার সন্তান আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়,
তখন সেই কষ্ট তো বুক ফাটা কান্না ছাড়া আর কিছু না। মায়ের কষ্ট বোঝাবার মতো না। হাতে পায়ে কাটা ব্যথা সেটা দেখানো যায়, তো মায়ের বুক ফাটা কষ্ট সেটা দেখা যায় না, সেটা শুধু একজন মা বুঝতে পারে। আর যারা একটা সন্তান জন্ম দেয় তাদের কষ্টটা কীরকম সেই মা বুঝতে পারবে, যে মা দুটা সন্তান জন্ম দিছে একসঙ্গে তার কষ্টটা কীরকম একজন মা বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না এই কষ্টটা। হ্যালো আম্মা কোন? হ্যালো আম্মা কোন, কি হয়েছে? কাঁচা ঘুমিয়ে আমার শাশুড়ি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে আমার শাশুড়ি কান্নার জন্য বলতে পারতেছেন। কাঁদতেছেন কে আম্মা? যখন শুনতে পাই আমার এক সন্তান চুরি হয়ে গেছে, আমার কেন রইলো? তখন আমি মানে দিশেহারা হয়ে গেলাম। আমি ওখানে আইতেছি। নিজের বাবা হিসেবে আমি মাইনে নিতে পারি নাই যে নিজের সন্তান কিভাবে আমাদের কাছ থেকে আমার সন্তান কিভাবে চুরি হয়ে যায়। আমি তো মা বাবা হিসাবে আমরা পাপী, যে কোন ধরনের মা বাবা আমরা নিজেরা মাইনা নিতে পারতেছি না যে আমাদের সন্তান আমরা নিজেরা সামলে রাখতে পারিনি। ঘন্টা 2 পর আমার হাজব্যান্ড আসার পর উনি মেডিকেল পক্ষ যারা কর্মকর্তা আছে তারা মিডিয়া ডাকায়, মিডিয়ার লোকজন এর ভিতরে আইসা পড়ে। 21 তারিখ সকালবেলা আমরা হঠাৎ করে শুনতে পাই যে ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা বাচ্চা চুরি হয়েছে এবং 213 নং ওয়ার্ডে কিন্তু এর আগেও বেশ কিছু সময় বাচ্চা চুরির ঘটনা ঘটেছিল, যে কারণে বিষয়টিকে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে নেই এবং হাসপাতালে পৌঁছি। সমস্ত মিডিয়া হাসপাতালের মধ্যে হাজির, আমি যাই মিডিয়া পাই। হাসপাতালে পৌঁছার পরে আমরা সেই নবজাতকের পরিবারের সাথে কথা বলি এবং জানতে পারি যে 19 তারিখে তারা হাসপাতালে ভর্তি হয়েছিল, 20 তারিখে তাদের যমজ বাচ্চা হয় এবং 21 তারিখ সকালে কিন্তু বাচ্চাটি চুরি হয়। ও মহিলা এখানে কোলে কইরা বসে ছিল, দুজন একসাথে এভাবে কাঁদতেছে, আর একজনকে আমি খাওয়াইতেছিলাম। আমি একটা কথাই উত্তর দিলাম যে সরকারি হাসপাতাল থেকে আমার সন্তান চুরি হয়েছে, এজন্য দায়ী সরকার। সরকারি হাসপাতালে আসছি আমার স্ত্রী নিয়ে, সন্তান আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসছি সন্তান পাওয়ার জন্য, হারাবার জন্য না। আমি আমার মায়ের কোল মনে করছি হসপিটালটাকে, যেখান থেকে আমি আমার সন্তানটাকে সুস্থভাবে আনতে পারবো। তো সেখানে আমি আমার সন্তানটাকে হারাই ফেলাইছি, সেজন্য আমি সরকারের কাছে দাবি করছি। আমার সন্তান চুরি হয়েছে 21 তারিখ সকাল 8:30টার দিকে। ওদিনকার সকাল 9টা থেকে তার আগের দিন সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত এই সময় আমার 213 নম্বর ওয়ার্ডের সিসি ক্যামেরা বন্ধ ছিল। ঠিক 21 তারিখ সকালেই কেন আসলে সিসিটিভি ক্যামেরা কাজ করবে না? তো তারা জানান যে এটি আসলে পুরোপুরি একটি টেকনিক্যাল ফল্ট এবং যে বৈদ্যুতিক সংযোগ, সেই বৈদ্যুতিক সংযোগটি আসলে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দেখেই আসলে 21 তারিখের সেই সকাল 10টা পর্যন্ত কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ নেই। ঘটনা ঘটাতে আমার বাচ্চাটা চুরি হওয়াতে সেদিন আমরা বাসায় আসতে পারিনি। আমি আমার সন্তান দুটোইকে নিয়ে আসতে চাইছি বাসায়, এর জন্য আমি ওখানে আরও 1 সপ্তাহ রইলাম। মিডিয়ার লোকজন প্রতিদিনই আসা যাওয়া করে ওখানে, যারা জানতে চায় আমার ইচ্ছাটা, আমি কি করতে চাই, বিচারটা কি চাই। তো আমি আমার একই কথা বলছি, আমি আমার সন্তান ফিরে পেতে চাই, সন্তান নিয়ে বাসায় যেতে চাই। সকাল ফজরের আজানটা যখন দিত তখন আমি গোসল টোসল করে রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতাম, যে প্রতিদিনই আশায় থাকতাম যে আমার সন্তান ফিরে পাওয়া যাবে। প্রতিদিনই আশায় যাইতাম, সারাটা দিন হাসপাতালের আনাচে কানাচে সব জায়গায় টাইম পাস করতাম। মানে এইভাবে সারাক্ষণ ওইখানে ছিলাম, আমার স্ত্রীর সান্ত্বনা দিতাম, আমার চোখের পানি ফালাইতাম না আমার স্ত্রীর সান্ত্বনা দেওয়ার জন্য। আমি টিভিতে খবর দেখতে পাই। এদিকে রাজধানীর তেজগাঁও থানার 7 রাস্তার মোড়ে একটি শিশু সন্তান পাওয়া গিয়েছে বলে জানা গেছে। ওই মুহূর্তে সাথে সাথে আমি তেজগাঁও থানায় যাই, যাওয়ার পর ওইখানে যা দেখি যে একটা মেয়ের সন্তান। যখন যেখানে যে বলে এখানে একটা বাচ্চা পাওয়া গেছে, ওখানে একটা বাচ্চা পাওয়া গেছে, সেখানেই ছুটে যায় আমার হাজব্যান্ড যে আমার বাচ্চা কিনা। যায় দেখে 1 বছরের বাচ্চা বা 1 মাসের বাচ্চা, মেয়ে বাচ্চা,
মরা বাচ্চা। আমি আমার স্ত্রী জিদ করছিলাম যে আমার সন্তান, যে সন্তানটা চুরি হয়েছে, এই সন্তান না পাওয়া পর্যন্ত আমরা হাসপাতাল ছাড়বো না, ত্যাগ করব না, বাসায় যাব না। এখন যত দিন যাইতেছে, চার দেওয়ালের মাঝে আশেপাশে কোনো জানালা নাই, ফ্যান অনেক উঁচুতে, 24টা ঘন্টা এত গরম, গরমে দিন দিন দেখতেছি আমার স্ত্রী এবং সন্তান দুজনই অসুস্থ হয়ে যাইতেছে। তখন আমি আমার স্ত্রী বললাম, আমরা এক সন্তান হারাইছি, ওরে আমরা হারাইতে চাই না, ওরে বাইক নিয়ে যাই, ওরে আগে সুস্থ করি। আর যে সন্তান হারাইছে ওরও আশা ছাড়বে না, ওরও আমরা খোঁজ খবর লাগাইতে খুঁজতে থাকি। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যা করব আমার বাসায় গিয়ে আমি করব। বাচ্চা না পেয়ে তারা হাসপাতাল থেকে চলে যাচ্ছেন এমন খবর পেয়ে আমরা হাসপাতালে যাই এবং সেই কাউসার হোসেন বাবু, রুনা, তাদের সাথে আমরা কথা বলি। তখন তারা জানায়, আমি বাসায় যাচ্ছি, আমি মনে করতেছি আমার একটা বাচ্চা বাসায় নিয়ে যাচ্ছি আর একটা হাসপাতাল রেখে যাচ্ছি। 2 দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ফেরত না দেন, তাহলে 2 দিন পর আমি হাইকোর্টে মামলা দায়ের করব। এই কথাটা বলে আমি হাসপাতাল ত্যাগ করি। আমি বাসায় চলে আসলাম, বলে আসলাম যে আমার বিশ্বাস আমি আমার বাচ্চারে ফিরে পাবই। হাসপাতালের পরিচালকের রুমে যাই এবং তার কাছে জানতে চাই যে 5 দিনেও কেন কোনো ধরনের কোনো অগ্রগতির খোঁজ আমরা পেলাম না। প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করেছি, যারা যারা এই জায়গাতে জড়িত ছিল, যারা জড়িত বলতে জড়িত ছিল, তাদের সব পুরোটা সেট আমি চেঞ্জ করব। এক পর্যায়ে আমি এবং আমাদের এক সিনিয়র সাংবাদিক, তিনি সহ কিন্তু আমরা সেদিন যত ফুটেজ ছিল হাসপাতালের সিসিটিভি ক্যামেরার, সেদিন এবং 20 তারিখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা চেক করতে চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই সুযোগটি আমাদের দিয়েছিলেন। রুনা আক্তারের মা 20 তারিখের কিছু ঘটনা প্রবাহ আমাদের জানান যে 20 তারিখ বাচ্চাটি হওয়ার পরে পারভিন বলে যে বাচ্চাটিকে নবজাতক ওয়ার্ডে নিয়ে যেতে এবং সেখানে তারা বাচ্চাটিকে ডাক্তার দেখাবেন। শেষ পর্যায়ে আমরা নবজাতক ওয়ার্ডের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতাপূর্ণ আচরণের মাধ্যমেই কিন্তু সেই ফুটেজটি আমাদেরকে দিয়েছেন দেখার জন্য। এবং এক পর্যায়ে যখন আমরা সেই ফুটেজটি দেখতে থাকি, তখন আমরা দেখতে পাই যে নবজাতক ওয়ার্ডের সামনে বাচ্চার নানি দাঁড়ানো আছেন। গেরুয়া রঙের শাড়ি পরা একটা মহিলা নবজাতক ওয়ার্ডের ভেতর থেকে একটি বাচ্চাকে কোলে করে কিন্তু গেট দিয়ে বের হয়ে আসছে। তখন আমার স্ত্রী, আমার শাশুড়ি, ওই ওয়ার্ডে যারা থাকে সবাই শনাক্ত করেন যে হ্যাঁ এই মহিলাটাই। রেজিস্টারে আমরা দেখতে পাই পারভিন নামে একটি নাম আছে। 1 দিন বয়সী একটি ছেলে শিশুর জন্য তিনি একটি টিকিট কেটেছিলেন এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করি যে সেখানে তিনি তার নামের পাশে নারায়ণগঞ্জ উল্লেখ করেছেন এবং একটি মোবাইল নাম্বার কিন্তু তিনি সেখানে লিখেছিলেন। সেটিতে আমরা তখন ফোন করি এবং ভিন্ন পরিচয় দেই। তিনি কিন্তু আমাকে জানান যে তিনি এই মুহূর্তে গাজীপুরের বোর্ড বাজারে আছেন। তাৎক্ষণিক আমরা এই মামলার যে আইও ছিলেন শাহবাগ থানায়, তাকে কিন্তু আমরা ইনফর্ম করি এবং তিনি দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের কক্ষে চলে আসেন। বাড়িতে যাওয়ার সময় দেখলাম যে আমার এলাকার মধ্যে আমি আমার রুমে ঢুকতে পারতেছি না, এত লোকজনের ভিড়। ওদিনকেই আমি আর একটা খবর পাই যে ওই দিনই নাকি হাইকোর্ট থেকে একটা নোটিশ দিছে হাসপাতালে যে 3 দিনের মধ্যে আমার সন্তান যেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বুঝিয়ে দিতে পারে। যারা একটা সন্তান জন্ম দেয় তাদের কষ্টটা কিরকম সেই মা বুঝতে পারবে, যে মা 2টা সন্তান জন্ম দিছে একসঙ্গে তার কষ্টটা কিরকম। হ্যালো, বৃহস্পতিবার ভোর 7টার মতো বাজে, তখন র‍্যাব 3 থেকে ফোন দেওয়া হয় আমার হাজবেন্ডকে। স্যার, আমি বাবু বলছি, বাচ্চা পাওয়া গেছে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। যখন আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ বললো, কথা বলার পর তখন আমি বুঝতে পারলাম যে একটা সুসংবাদ আছে, হয়তো আমার বাচ্চার কোনো সন্ধান পাওয়া গেছে। অবশেষে তারা বাচ্চা চোরকে ধরতে সক্ষম হয়েছেন এবং সব থেকে আনন্দের যে বিষয় সেটি হচ্ছে যে চুরি গিয়েছিল যে বাচ্চাটি, সেই বাচ্চাটিকে কিন্তু তারা উদ্ধার করেছে। এরপর র্যাবের গাড়ি এসে আমাদেরকে র‍্যাব 1-এ নিয়ে যায়। র‍্যাব 1-এ যখন আমি বাচ্চাটা ফিরে পাই, তখন মনে হইতেছিল যে আমার এই দুনিয়ার কোনো কিছুর অভাব নেই, আমার সব আশা আকাঙ্ক্ষা সবকিছু আমার পূরণ হয়েছে। আমি বোধহয় প্রথম মা যে হারানো সন্তান ফিরে পাইছি। খুব লাকি আমি যে আমার সন্তান আমার কোলে এখনো সুস্থ আছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি
আল্লাহ তাআলা যেন আমার কোলে এমনিতেই রাখে। মূলত সে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষিত এবং দীর্ঘদিন যাবৎ সে বোর্ডবাজার সংলগ্ন এলাকায় এই ধাত্রীবিদ্যায় কাজ করে থাকে। গত রাতে একটি অভিযান পরিচালনা করে কিন্তু তারা বাচ্চাটিকে উদ্ধার করেছিল এবং বাচ্চাটিকে কিন্তু যে চুরি করেছে তার বাসা থেকে তারা উদ্ধার করেনি। বাচ্চাটিকে তারা উদ্ধার করেছে যে মহিলা বাচ্চাটিকে কিনেছে তার বাসা থেকে, এবং আমরা জানতে পারি যে মহিলা বাচ্চাটিকে কিনেছে তার নাম রহিমা, এবং এই রহিমা 40,000 টাকার বিনিময়ে কিন্তু পারভিনের কাছ থেকে বাচ্চাটিকে কিনে নিয়েছিল। এত আনন্দিত আমি যা বলে বোঝাবার মতো না। মিডিয়ার প্রচারের কারণে আমার সন্তানকে উদ্ধার করতে পারছে, তাই আমার চিন্তা ভাবনা বড় হলে আমার দোনোটা ছেলেকে সাংবাদিক বানাবো। কষ্টটা এখনো আমার ভিতর কাজ করে, ভয়টা যে ওই অবস্থায় এরকম একটা ঘটনা ঘটছে, আর কতটা বিপদ ওর জন্য আরো আছে সামনে, সারাক্ষণ ভয়েই থাকতে হয়, আবার হারাইতে হয় কিনা, ওরে নিয়ে সবসময় ভয়ে থাকতে হবে। হয়তো ভয়টা এখনো কাজ করে ভিতরে, যে আনন্দের ভিতরে কষ্টটা বলা যায় না, তবে আলাদা করে যখন ভাবি তখন কষ্টটা খুবই কষ্ট, যা সহ্য করার মতো না। এরকম যেন আর কারো সঙ্গে না হয় যা আমার সঙ্গে ঘটছে, কোনো মা যেন এইভাবে কষ্ট না পায়।